হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের সামনে 2024 ছাত্রছাত্রীদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর, সেই কবিতার একটা রিভিশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি জানি তোমরা সবাই এখন খুব ব্যস্ত, কারণ তোমাদের সামনে এক্সাম এসে গেছে আর একদম বেশি দেরি নেই, কিন্তু তবুও আমি বলবো যে আজকের ভিডিওটার এন্ড স্কিপ না করে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওর শেষে আমি তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রাখবো, যে অ্যানাউন্সমেন্টটা তোমাদের বাংলা বিষয়কে আরও বেশি সহজ করার জন্যই আমি রাখতে চলেছি। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের আজকের বিষয় কুলি মজুর কবিতার ছোট্ট একটা রিভিশন ভিডিও। প্রথমেই বলবো যে কুলি মজুর কবিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে যাওয়ার আগে তোমরা যে বিষয়গুলোর দিকে নজর রাখবে সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এবং কবির মৃত্যু হয়েছিল বাংলাদেশে বা পূর্ববঙ্গে, কারণ কবিকে স্থানান্তরিত করা হয়েছিল বাংলাদেশের সরকার 1972 খ্রিস্টাব্দে কবিকে সম্পূর্ণ পরিবার সমেত বাংলাদেশে স্থানান্তরিত করেছিলেন, তার ওখানকার বাসিন্দা হিসাবে তাদের পরিবারকে চিহ্নিত করা হয়। যাই হোক, এই বিষয়টা অবশ্যই নজরে রাখবে। এছাড়া যেগুলো মনে রাখবে সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত দুটো কাব্যগ্রন্থ, অগ্নিবীণা বা বিষের বাঁশি, অথবা আরও তোমাদের মনে থাকার মতো এমন কিছু কাব্যগ্রন্থ তোমরা নিজেরা মনে রাখতেই পারো। এছাড়া এর সাথে মনে রাখবে আমাদের আজকের যে কুলি মজুর কবিতা, তার মূল গ্রন্থ সেটা হচ্ছে সর্বহারা কাব্যগ্রন্থ। এই সর্বহারা কাব্যগ্রন্থের সাম্যবাদী নামক একটি কবিতা থেকে কুলি মজুর কবিতার অংশটাকে তুলে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য অংশের অন্তর্ভুক্ত করার জন্য। এইটুকু মনে রাখলে তোমাদের আর কিছু বিশেষভাবে না রাখলেও চলবে। এছাড়া আর একটা বিষয় অবশ্যই তোমরা জেনে রাখবে, তোমরা সবাই জানো আমি জানি, তাও মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আমাদের বিদ্রোহী কবি নামে পরিচিত, এবং তার যে নজরুল গীতি বা গজল, সেটা কিন্তু তাকে আরও বিশেষভাবে চিহ্নিত করে সঙ্গীত জগতে। এবার আসবো কুলি মজুর কবিতার কথায়। তোমরা অনেকেই বলছো কুলি মজুর কবিতা খুব কঠিন লাগছে। কুলি মজুর কবিতাকে প্রথমে 5টা ভাগে ভাগ করে নাও। প্রথম ভাগে যেটা বলবে সেটা হচ্ছে কুলি মজুর কবিতায় কবি সমাজের উচ্চতর সম্প্রদায় বা ধনিক সম্প্রদায় তথা শাসক সম্প্রদায়ের সঙ্গে এই শ্রমজীবী মানুষের যে বিভেদ, যে পার্থক্য, সে মর্যাদার পার্থক্য, মান মর্যাদার পার্থক্য, সেই বিষয়টাকে দেখিয়েছেন। দ্বিতীয়ত, এই কবিতার মধ্যে দিয়ে কবি আমাদের যে সমাজের অগ্রগতিতে শ্রমজীবী মানুষের যে অবদান, সেই অবদানকে চিহ্নিত করেছেন। তৃতীয় নম্বরে এসে তোমরা অবশ্যই মনে রাখবে এই শ্রমজীবী মানুষকে কবি পৌরাণিক চরিত্র দধিচি মুনির সাথে তুলনা করেছেন, এবং কেন এই তুলনা করেছেন সেটাও তোমাদের মনে রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হিসাবে আমি বলবো, কবি বলেছেন যে এই যে শ্রমজীবী মানুষ উচ্চতর সমাজের শাসক সম্প্রদায় অথবা ধনিক সম্প্রদায়ের দ্বারা দিনে দিনে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত হচ্ছে, পীড়িত হচ্ছে, সেই বিষয়টা সারা জীবন একইভাবে চলতে পারে না। খুব তাড়াতাড়ি শুভ দিন আসবে, পালা বদল ঘটবে, শ্রমজীবী মানুষ তার সমাজে উচ্চ স্থান করে নেবে, এবং এটা করে নেবার জন্য সেই কি প্রয়োজন, কি ধরনের পরিবর্তন প্রয়োজন, সেটাও কিন্তু কবি এখানে উল্লেখ করেছেন। এবং সেই সাথে কবি উল্লেখ করেছেন এই শ্রমজীবী মানুষকে কবি কেন দেবতা বলে উল্লেখ করছেন। আর 5 নম্বর পয়েন্টে আমরা বলবো যে এই নতুন পালা বদলের জন্য সমগ্র ভারতবাসীর অবদান কি হবে, সমগ্র ভারতবাসীর কোন ভূমিকা গ্রহণ করা উচিত, সেটা কবি কবিতায় বিশেষভাবে উল্লেখ করেছেন, বা সমগ্র শ্রমজীবী সম্প্রদায়কে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র শ্রমজীবী মানুষের সম্প্রদায়কে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে সে কথা কবি বর্ণনা করেছেন। প্রথমেই বলবো কবি কিভাবে এই শ্রমজীবী এবং উচ্চতর সম্প্রদায়কে সম্প্রদায়ের পার্থক্যটা দেখিয়েছেন। কবি বলেছেন, কবি কোনো একদিন রেলের কামরায় দেখেছেন যে কোনো এক বাবু সাহেব কুলি বলে কোনো এক ছোট জাত বা কোনো এক শ্রমজীবী মানুষকে ঠেলে নিচে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে কবির চোখে জল এসেছে। এই যে দৃশ্য, এই দৃশ্যই প্রমাণ করে যে আমাদের সমাজে শ্রমজীবী মানুষের স্থান কোথায় এবং সমাজের শোষক বা একেবারে উচ্চতর ধনিক সম্প্রদায়ের স্থান কোথায়। এই দৃশ্য দেখে কবি যে অনুভূতি
নিজের মনে মর্মে অনুভব করেছেন সেটাই তার কাব্যে ব্যাখ্যা করেছেন। এবং সেটা বলতে গিয়ে কবি বলেছেন এই শ্রমজীবী মানুষ কিভাবে আমাদের সমাজে তাদের বিশেষ ভূমিকা বা অবদান রেখে গেছে। কবি বলছেন শহরের রাজপথে যে মোটর চলছে, কিংবা রেল লাইনে যে ট্রেন চলছে, বাষ্প ইঞ্জিন চলছে, আকাশপথে বিমান চলছে, কিংবা জলপথে জাহাজ চলছে, মানে সেই সমস্ত কিছুর জন্য শ্রমজীবী মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ তারা যদি এই সমস্ত কিছু নির্মাণ না করতো তাহলে কখনোই এগুলো তৈরি হতো না, এবং এগুলো তৈরি না হলে আমাদের সমাজের উত্থান বা বিবর্তন ঘটতো না। সেই সঙ্গে কবি বলেছেন এই সমাজের বিভিন্ন রকম যে পরিবর্তন এসেছে, মানে যে অট্টালিকাগুলো তৈরি হয়েছে, মানে বিপুল পরিমাণে কলকারখানা তৈরি হয়েছে, কিংবা পাহাড় কেটে যে পথ তৈরি করা হচ্ছে, পাহাড়ে যে বসতি গড়ে উঠছে, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু শ্রমজীবী মানুষ দায়ী। এই শহুরে জীবনের বা নব উত্থান যে ঘটেছে, সেই জীবনের প্রত্যেকটা ইটের কণায় এই শ্রমজীবী মানুষের রক্ত লেগে রয়েছে। কবি বলেছেন এই শ্রমজীবী মানুষকে শোষণ করে উচ্চতলার মানুষ অট্টালিকার পরে চড়ে বসছে, এবং তারা সমাজের শাসকের ভূমিকা পালন করছে, এবং সেই শাসকের ভূমিকায় যখন তারা অবতীর্ণ হচ্ছে বা ধনিক সম্প্রদায় হিসেবে নিজেদের চিহ্নিত করছে, তখন কিন্তু এই শোষিত শ্রেণীর দিকে তারা ফিরেও তাকাচ্ছে না। তারা তখন এই মানে তাদের শোষণ ছাড়া আর কিছু মনে রাখছে না। শ্রমজীবী মানুষ কেবলমাত্র কোনো রকমে দুবেলা দুমুঠো আহার পায়, এবং কোনো রকমে হয়তো মাথা গোজার ঠাঁই পায় কিংবা পায় না, সেইভাবেই দিনানিপাত করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই দৃশ্য কবি তুলে ধরেছেন, এবং কবি এই দৃশ্যের সাথে আমরা যে বললাম পরবর্তী পর্যায়ে যে তৃতীয় পয়েন্টের কথা বললাম, দধিচি মুনির প্রসঙ্গ। সেক্ষেত্রে কবি বলছেন যে এই শ্রমজীবী মানুষের সাথে পৌরাণিক চরিত্র দধিচি মুনির বিশেষ সাদৃশ্য আছে। কেন সাদৃশ্য আছে? কারণ দধিচি মুনি সেই পুরাণ অনুসারে আমরা জেনেছি যে এক সময় স্বর্গে বৃত্রাসুরের প্রচণ্ড দাপটে স্বর্গের সমস্ত দেবতারা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, স্বর্গের দেবতাদের শান্তি ভঙ্গ হয়েছিল। তারা যখন সবাই মিলে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে প্রার্থনা জানিয়েছিল কিভাবে বৃত্রাসুরের হাত থেকে তাদের নিস্তার লাভ করবে, তখন দেবরাজ ইন্দ্র তাদের বলেছিল যে একেবারে দধিচি মুনির কথা। তখন ভগবান বিষ্ণু এই সমস্ত দেবতাদের নিয়ে দধিচি মুনির কাছে উপস্থিত হন এবং তাকে বলেন যে অগ্নিতে আত্মবিসর্জন দিতে। কারণ তিনি আত্মবিসর্জন দেওয়ার ফলে তার যে বক্ষের হাড়, যে পাঁজরের হাড়, সেই হাড় দিয়ে তৈরি হবে বজ্র নামক অস্ত্র, এবং সেই বজ্র নামক অস্ত্রেই একমাত্র হত্যা করা যাবে সেই বৃত্রাসুরকে, এছাড়া তার নিধন সম্ভব নয়। তখন দধিচি মুনি স্বর্গের দেবতাদের শান্তির উদ্দেশ্যে নিজে অগ্নিতে আত্মাহুতি দেন বা আত্মবলিদান দেন, এবং তার হাড় দিয়ে পরবর্তীকালে দেবতারা ওই বজ্র নামক অস্ত্র তৈরি করে বৃত্রাসুরকে দমন করেন এবং স্বর্গরাজ্যে শান্তি ফিরে আসে। এই হচ্ছে পৌরাণিক ঘটনা। এরপরে আমরা চলে যাব চতুর্থ স্তরে, যে অংশে কবি বলছেন যে এই যে সমাজের এই পার্থক্য, এই বিভেদ, সমাজের শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত শ্রমজীবী মানুষ নিচের তলায় বাস করছে, সেটা সারা জীবন একইভাবে চলতে পারে না। সমাজের পালাবদল ঘটবেই, শুভ দিন আসবে। কবি বলছেন আসিতেছে শুভ দিন, এবং সেই শুভ দিন আনতে গেলে কি রূপে, মানে কি কি পরিবর্তন আনতে হবে সেটা বলতে গিয়ে কবি বলেছেন যে কাস্তে হাতুড়ি শাবল নিয়ে যারা নিজেদের পবিত্র অঙ্গে ধুলো লাগিয়ে আমাদের সমাজের বিবর্তনের কাজটা করছে, আমাদের সমাজকে অগ্রগতির পথে নিয়ে চলেছে, সেই সমস্ত মানুষের চরণের ধুলি তিনি অঞ্জলি ভরে গ্রহণ করে মাথায় দিতে চান, কারণ তারাই দেবতা, গাহি তাহাদের গান। কবি বলছেন যদি দেবতা রূপে কাউকে পূজিত করতে হয় তাহলে সেই শ্রমজীবী মানুষকে করতে হবে, কারণ তাদের গায়ের ঘাম ঝরে, তাদের রক্তে ধৌত হয়ে সমাজ নতুন করে পরিশোধিত হয়ে একটা নতুন আধুনিক সমাজে পরিণত হচ্ছে। এবং সেই জন্য আমাদের সেই যে সমাজটা চলছে, মানে শোষিতের যে সমাজ, সেই সমাজের পালাবদল প্রয়োজন। এতদিন ধরে যে ঋণের বোঝা সেই ধনিক সম্প্রদায়, সেই শাসক সম্প্রদায় গড়ে তুলেছে এই শোষিত নিপীড়িত মানুষের প্রতি, সেই ঋণের বোঝা এবার তাদের শেষ করতে হবে, সেই দেনা চুকিয়ে দিতে হবে। প্রতিটা
পাই পাই যে হিসাব, সেই হিসাব মিটিয়ে নিতে হবে। কারণ কবি যে বিদ্রোহী সত্তা, আমরা জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি সেই বিদ্রোহী সত্তা জেগে উঠেছে এই স্থানে কবি সম্পূর্ণভাবে জেগে উঠতে বলেছেন শ্রমজীবী মানুষকে। বলেছেন তাদের বিদ্রোহে, তাদের রক্তে রাঙা হয়ে ভারতবর্ষের স্বাধীন সূর্য উদিত হবে পূর্ব দিকে, নবারুণ অর্থাৎ নতুন সূর্য, সেটা তাদের খুনে রাঙা হবে। কাদের খুনে রাঙা হবে? সেই শ্রমজীবী মানুষের খুনে রাঙা হবে, রক্তে রাঙা হয়ে একদিন উঠবে পূব আকাশে। এরপর একেবারে 5 নম্বর পয়েন্টে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে এই উত্থানের জন্য, অর্থাৎ এই পালা বদলের জন্য, এই নতুন সূর্যকে উদিত করার জন্য শ্রমজীবী মানুষকে তথা সমগ্র ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের এক হতে হবে। কবি বলেছেন, খুলিয়া দাও জামধরা যত কবাট, মনের জামধরা যত কবাট আছে সেগুলো সমস্ত দরজা খুলে দিতে হবে। আমাদের মনে পড়ে বঙ্গবিচ্ছেদের কথা, বঙ্গভঙ্গ আন্দোলনের কথা, যে সময় লর্ড কার্জনের জন্য আমাদের হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি হয়েছিল। কবি বলতে চেয়েছেন মানুষের মনের এই বিভেদকে ঘুচিয়ে ফেলতে হবে, তাদের মধ্যে সমস্ত বিভেদ ঘুচিয়ে সকল ভারতবর্ষীকে ঐক্যবদ্ধ হতে হবে। একজনের অপমান মানে প্রত্যেক ভারতবাসীর অপমান, একজনের গায়ে আঘাত লাগা মানে প্রত্যেক ভারতবাসীর গায়ে আঘাত লাগা। এই সত্যটা যদি সকল ভারতবাসী মেনে নিতে পারে, এটা যদি মর্মে উপলব্ধি করতে পারে, তাহলে একদিন তাদের অবশ্যই জয় হবে। এবং আমাদের ভারতবর্ষের সেই কাজটার জন্য কবি প্রার্থনা করেছেন ভারতবর্ষের প্রত্যেক মানুষের ঘরে ঘরে যেন এক একটা নতুন সূর্য তারকা, চাঁদ সূর্য তারার জন্ম হয়। এবং কবি জানেন যে ভারতবাসীর মধ্যে সেই শক্তি আছে, কবিতায় সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য এই কথাগুলো বলেছেন। এবং কবিতার শেষ পর্যায়ে গিয়ে কবি 3টে স্তরের কথা বলেছেন, সেটা হচ্ছে স্বর্গ, মর্ত্য, পাতাল, যেখানে জাতি, ধর্ম, বর্ণ কোনো ভেদাভেদ নেই, কোনো ধনবৈষম্যও নেই, সেখানে শুধুমাত্র দেবতা, মানুষ আর পিশাচ, এই 3টে ভেদাভেদ কবি চিহ্নিত করেছেন। স্বর্গে বাস করবে দেবতারা, মর্তে অর্থাৎ আমাদের ভারতবর্ষে পৃথিবীতে বাস করবে মানুষ, এবং একেবারে পাতালে বাস করবে কারা? না পিশাচেরা। এই 3 বর্ণকে কবি চিহ্নিত করে কবিতাটা শেষ করেছেন। আশা করি তোমরা কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর তোমাদের কবিতার শুরুতে যে কথা বলেছিলাম, সেটা যে অ্যানাউন্সমেন্টের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি আজকে যে ভিডিওটা করলাম, যেমনভাবে ভিডিওটা করলাম ঠিক তেমনভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ওপর আমি একটা সিরিজ তৈরি করতে চাই, যে সিরিজটা তোমাদের প্রত্যেকের অত্যন্ত উপকারে লাগবে। কারণ তোমরা এখন অত্যন্ত ব্যস্ত, তোমাদের সম্পূর্ণ গল্প, সম্পূর্ণ কবিতা, সমস্ত গল্প পড়ে ওঠার হয়তো সময় নেই। তোমরা যদি এই ধরনের ভিডিও পাও, তোমরা শেষ দিনে একবার এক ঝলক দেখে নিলেই তোমরা সেই সমস্ত বিষয়টা সম্পর্কে আবার একেবারে বিষয়টা ঝালিয়ে নিতে পারবে। এবং এই বিষয়টা তোমাদের কতটা প্রয়োজন সেটা জানাও আমার বিশেষ প্রয়োজন। আমি এই সিরিজটা একেবারে কন্টিনিউ করব কিনা সেটা তোমরাই তোমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং আমি তাহলে বুঝতে পারবো যে এটা তোমাদের কাছে কতটা প্রয়োজনীয়। তোমরা একেবারে উল্লেখ করবে যে এই সিরিজটা তোমরা কন্টিনিউ চাও কিনা, তাহলে আমি নতুনভাবে এই সিরিজটার কন্টিনিউ করব এবং এরকমভাবেই পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তাহলে চলো আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।